শুরুতেই গুরুত্বপূর্ণ খবর দিয়ে আপনাদের ধাপে ধাপে তালিকা প্রকাশ কমিশনের প্রথম ধাপে 20,000 বুথের তালিকা প্রকাশ। আরো একবার জানাই, ধাপে ধাপে তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের প্রথম ধাপে 20,000 বুথের তালিকা প্রকাশ। আমি এই বিষয়ে কথা বলবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সোমরাজ। আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি অভিজিৎ। কি জানা যাচ্ছে আপডেট? এই মুহূর্তে জানা যাচ্ছে যে সকাল থেকে যেটা সংশয় দেখা দিয়েছিল যে এই তালিকা প্রকাশ করা নিয়ে এবং সেটা নিয়ে যথেষ্ট সমস্যা দেখা দিয়েছিল, অবশেষে জাতীয় নির্বাচন কমিশনের সবুজ সংকেত এসেছে এবং 20,000 বুথের তালিকা ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে এবং এই ধাপে ধাপে প্রকাশ চলতে থাকবে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে 20,000 বুথের তালিকা প্রকাশ করা হয়েছে এবং সম্পূর্ণ বুথের তালিকা প্রকাশ হওয়ার পরই এগুলো সবকটাই ওয়েবসাইটে আপলোড করা হবে। জাতীয় নির্বাচন কমিশনের ডিজিআইটি সীমা খান্নার সঙ্গে আমাদের মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের কথা হয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে যত দ্রুত সম্ভব প্রত্যেক বুথ ওয়াইজ ওই তালিকা পাঠানো হচ্ছে। আপাতত প্রথম প্রাথমিক ধাপে 20,000 বুথের তালিকা প্রকাশ করা হয়েছে এবং পরবর্তীকালে বাকি বুথগুলোর তালিকাও প্রকাশ করা হবে। স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা প্রকাশের লক্ষ্যেই এই তালিকা প্রকাশ করা হচ্ছে এবং একই সঙ্গে সমস্ত বুথের তালিকা প্রকাশ হওয়ার পরেই কিন্তু ওয়েবসাইটে এটা আপলোড করা হবে। প্রিয়াঙ্কা, ধাপে ধাপে তালিকা প্রকাশ কমিশনে সম্পূর্ণ তালিকা প্রকাশ করতে পারল না কমিশনার, এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কেন প্রকাশ করছেন না? তার মানে সেই লিস্ট আপনার কাছে তৈরি নেই, অথবা সেই লিস্টে ব্যাপক কারচুপি আছে, অথবা সেই লিস্টটা তৈরি হয়েছে বিজেপির রাজনৈতিক সুপারিশে, যার মধ্যে পরিষ্কার দেখা যাবে যে সম্পূর্ণ অকারণে যে কোনো ছুতো করে এই মানুষগুলোকে ডাকা হচ্ছিল। দেখুন, লিস্ট প্রকাশ করা তো বিজেপির কাজ না, নির্বাচন কমিশনের কাজ। আপনারা সঠিক প্রশ্ন করছেন, ভুল জায়গায় করছেন। দেখুন, বিজেপির হয়তো গোটা বিশ্ব চলছে, চাঁদ সূর্য সবই চলছে ওনাদের কথা মতো, বিজেপির কথাতেই সব চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বিজেপির কথাতেও চলবেন ভবিষ্যতে। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, 24শে জানুয়ারি অর্থাৎ আজকের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশনের যে তালিকা প্রকাশ করার কথা, সেখানে ধাপে ধাপে তালিকা প্রকাশ। নির্বাচন কমিশনের প্রথম ধাপে 20,000 বুথের তালিকা প্রকাশ করল কমিশন। এদিকে গাইঘাটের পঞ্চায়েত অফিসে তালিকা বিভ্রাট, টাঙিয়েও খুলে ফেলা হলো তালিকা। গাইঘাটায় পঞ্চায়েত অফিস, এখানে তালিকা বিভ্রাট। যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রথমে টাঙিয়ে দেওয়া হলো সেই তালিকা আর তারপর খুলেও ফেলা হলো সেই তালিকা। কয়েকজন দেখলো, টাঙিয়ে দেওয়ার পর সেই তালিকা দেখলেন কয়েকজন আর তারপরই খুলে ফেলা হলো সেই তালিকা। গাইঘাটার পঞ্চায়েত অফিসে তালিকা বিভ্রাট, নির্দেশ ছাড়াই তালিকা লাগানোর অভিযোগ। কয়েকজন সেই তালিকা দেখেন বলে দাবি, কয়েক মিনিটের মধ্যেই খুলে দেওয়া হলো সেই তালিকা। কমিশন তালিকা প্রকাশ না করায় খোলা হয় তালিকা টাঙানোর কথা অস্বীকার বিডিও আধিকারিকদের। আর তাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ওটা সেন্ট্রালি নোটিশটা আসেনি বলে টাঙানো হয়, সেন্ট্রালি আসলে টাঙিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরই নোটিশটা ছিল, ওটা আমাদের অফিসে যেটা আছে সেটা টাঙানো হচ্ছিল। সেন্ট্রালি যদি আসে তখন টাঙিয়ে দেওয়া হবে। আর আমার কাছে জানাও নাই যে ফুলসরাতে টাঙানো হয়েছিল আর খোলা হয়েছিল কিনা, সেটা আমাকে জানতেও হবে। কেন টানালো আর কেনই বা তুলে নিল, সেটা সাধারণ মানুষের প্রশ্ন। যেভাবে নির্বাচন কমিশন বৈধ ভোটারদের নাম বাতিল করার চেষ্টা করছে, বাংলার মানুষ সেই প্রতিবাদ গর্জে উঠতে পারে সেই ভয়ে তারা নামটা সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্ট করে দেওয়ার পরেও লিস্টটা বন্ধ করে দিল, হঠাৎ তুলে নিল 5 মিনিটের মধ্যে। ফুলসার গ্রাম পঞ্চায়েতে একটা লিস্ট টাঙানো হয়েছে, আমি দেখছিলাম টাঙাচ্ছিল, হঠাৎ খোলা হয়েছে লিস্টটা। তো লিস্টটা খোলা হয়েছে বিডিও নির্দেশে এবং আমরা যেও দেখলাম যে ওখানে লিস্টটা সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নেই, সাধারণ মানুষ এসে বিভ্রান্ত হবে, সেই কারণের জন্য খুলে রাখা হয়েছে। আগামীকাল লিস্ট টাঙিয়ে দেওয়া হবে, এই নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন কমিশনকে তালিকা তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক বৈঠকে অভিষেকের নিশানায় নির্বাচন কমিশন। এখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দেয়নি, যদিও ধাপে ধাপে তালিকা প্রকাশ করলো নির্বাচন কমিশন, কিন্তু সম্পূর্ণ তালিকা প্রকাশ করলো না কমিশন। আর কমিশনকে তালিকা তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি জানার চেষ্টা করবে, বিষয়ে জানাবে আবির রয়েছে টেলিফোন লাইনে। আবির,
দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেও কেন এখনো পর্যন্ত তালিকা সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারা গেল না তা নিয়ে মূলত তোপ দেখেছেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন ইসিআই ঠিক কি লুকোনোর চেষ্টা করছে। যদি 1 ঘন্টার মধ্যে ত্রুটি চিহ্নিত করা যায় বিশেষ সফটওয়্যার দিয়ে, তবে সেগুলি প্রকাশ করতে কেন দিনের পর দিন সময় লাগছে? আর ইলেকশন কমিশন কি যুক্তি খুঁজছে নাকি ত্রুটিগুলো লুকোচ্ছে? এক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের যে ভূমিকা 72 ঘন্টা কেন সময় লাগছে সেটা 24 বা 48 ঘন্টা তো করতে পারা যেত। এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা না প্রকাশ করার বিষয়ে কমিশনের উপর চাপ তৈরি করার জন্য কৌশলগতভাবে তৃণমূলের বক্তব্য, যদি না কমিশন সঠিক সময় করতে পারে তাহলে তারা পুনরায় আদালতে দ্বারস্থ হবে। সঙ্গে থাকো। এদিকে হিয়ারিং হয়রানি রুখতে কর্মীদের তৎপরতার বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুথে বুথে ভোট রক্ষা কমিটি করার নির্দেশ। আর কি নির্দেশ দিলেন দলীয় নেতা কর্মীদের জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে আবির। দেখো, একই সঙ্গে তাদের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তাদেরকে তিনি সতর্ক করেছেন, যারা দলের কাজ করছেন আগামী দিনের দলও যে তাদেরকে দেখবে না সেই বিষয়টা কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং 6 মাস আগেও যাদেরকে যা দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব তারা কেন পালন করছেন না, কেন এড়িয়ে যাচ্ছেন, সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন আগামী কয়েকদিন হচ্ছে একদম বেঁধে দেওয়ার সময়, সেই বেঁধে দেওয়ার সময়ের মধ্যে সম্পূর্ণভাবে কাজ করতে হবে। এবং তিনি উল্লেখ করেছেন যে এবারে নির্বাচনের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সব থেকে কঠিন লড়াই হতে চলেছে। এই পরিস্থিতিতে যারা দাঁড়িয়ে জনপ্রতিনিধিরা রয়েছে তারা যেন সতর্ক থেকে কাজ করেন এবং সম্পূর্ণভাবে কোথাও কি হচ্ছে তার রিপোর্ট যেন তাদেরকে 15 তারিখ পর্যন্ত পাঠানো হয়, সেই সংক্রান্ত বিষয় নির্দেশনামা আজকের বৈঠক থেকে তিনি দিয়ে রেখেছেন সাংগঠনিক পদাধিকারীদের। বেশ। এসআইআর শুনানির রিসিপ্ট কপিতে শুধুই সই, যেখানে হিয়ারিং এর রিসিপ্ট কপিতে নেই কোনো সরকারি সিল। শুনানির নথির রিসিপ্ট কপিতে সিল সই থাকা বাধ্যতামূলক। সুপ্রিম নির্দেশ অমান্যের অভিযোগ কাটোয়ায়। অভিযোগ কেন সরকারি সিল নয় তা নিয়ে সদুত্তর দিতে পারেননি কমিশন কর্মীরা। কাটোয়ার বাঁধমুড়া গ্রামের 71 নম্বর বুথের ঘটনা। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস মহকুমা শাসকের। এটা আমি দিয়ে গেলাম, আমি চলে যাওয়ার পর যদি কাগজটা মুড়িয়ে ডাস্টবিনে ফেলে দিল, তার আমি আর কি করে প্রমাণ পাবো যে আমি দিয়েছি আপনাকে? এই যারা সিগনেচার প্ল্যানটা সিগনেচার করে দিল, এটা কি দাম আছে? এটা তো অন্য জনেরও সই হতে পারে। ওনারা বলছে আমাদের কাছে এরকম আসেনি, কোনো সিল নাই। পশ্চিমবঙ্গে এসআইআর এর পক্ষে সবচেয়ে বেশি সরব বিজেপি। এখন সেই বিজেপি নিশানাতেই নির্বাচন কমিশন। এ নিয়েই গরম বঙ্গ রাজনীতি। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। ভোটের আগে বাংলায় চলছে এসআইআর। এই এসআইআর চেয়ে সব থেকে বেশি সুর চড়িয়েছিল বিজেপি। তারাই চেয়েছিল আগে এসআইআর, তারপরে বিধানসভা ভোট। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। নো এসআইআর, নো ইলেকশন। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। পশ্চিমবঙ্গে এসআইআর এর পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা 14 ফেব্রুয়ারি। তার আগে বিজেপির নিশানায় নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। আপনাদের বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আর্টিকেল 3 to 4 থেকে 3 to 9 আপনাদের সব পাওয়ার দিয়ে গেছে। আপনি চাইলে আর্মি নামাতে পারেন, কাউকে জিজ্ঞেস করার দরকার হবে না। আপনারা সেটা শুধু চিঠিপত্রে সীমাবদ্ধ রেখেছেন। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। শুধু রাজ্যের বিরোধী দলনেতা নন, এর আগে বিজেপির আরো 2 নেতার গলায় শোনা গিয়েছিল একই সুর। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ 2-3টে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। জ্ঞানেশ কুমারকে আসতে হবে, কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে। 2জন প্রতিনিধি পাঠালে চলবে না। ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর 2-একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়ার দরকার আছে। মানুষ কনফিউজ আছে এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে একবার শিক্ষা দেওয়ার দরকার আছে। ইলেকশন কমিশনও কেন এত সফট লাইন নিচ্ছে? চিঠিতে কিছু হবে না, অ্যাকশন নিন। সুপ্রিম কোর্টে আমরাও যেতে পারি, আমাদেরও সে অধিকার আছে। বেঙ্গল পিপল ওয়ান্টস অ্যাকশন, ডোন্ট ওয়ান্ট ভাষণ। বিজেপি এ রাজ্যের গণশত্রু হিসেবে চিহ্নিত,
বাংলার শত্রু হিসেবে চিহ্নিত। কখনো বাংলার টাকা বন্ধ করে, কখনো এরা এজেন্সির উপর ডিপেন্ড করে, সিবিআইডি, এখন নির্বাচন কমিশনের উপর ঘাড়ে ভর করেছিল। যতদিন যাচ্ছে বুঝতে পারছে বাংলার মানুষ জেগে উঠেছেন, এই কারচুপিটাও কার্যকর হচ্ছে না। তার থেকেই এই সমস্ত হতাশা আসছে, তার থেকেই এই সমস্ত কথাবার্তা আসছে। নিউজ 18 বাংলা। আসি পরের খবরে। মহারাষ্ট্রের জেলা পরিষদ ভোটের বিজেপি প্রার্থী, তার নাম বীরভূমের ভোটার লিস্টে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস। আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি, ওরা বাংলাতেও শুরু করেছে। এখানে ওদের অনেক লোক পাঠিয়েছে, ডেটা অপারেটরদের কাছে কাছে গিয়ে ফিল্ড সার্ভে করেনি, বাংলার লোক যাতে ভোট দিতে না পারে একই এপিক কার্ডে বাইরের লোকের নাম তুলেছে, তার ভোটটা বাইরে থেকে এসে সে দিয়ে দেবে। পাখির চোখ রাজ্যের বিধানসভা ভোট, তার আগে ভোটার তালিকা নিয়ে সরব তৃণমূল। তাঁদের অভিযোগ ভোটার তালিকায় কারচুপি করছে বিজেপি। বীরভূমের দুবরাজপুরে আপ্পা শঙ্কর বুরঙ্গলে এবং তার স্ত্রী উজ্জ্বলা আপ্পা বুরঙ্গলে। তৃণমূলের দাবি উজ্জ্বলা আপ্পা বুরঙ্গলে মহারাষ্ট্রের সাঙ্গোলা জেলা পরিষদের বিজেপি প্রার্থী। এ রাজ্যে ভোটার তালিকাতেও তার নাম রয়েছে, বীরভূমের দুবরাজপুরের ভোটার লিস্টে। সম্প্রতি বীরভূমে এসআইআর ফর্মও ফিল আপ করেছেন। মহারাষ্ট্রের নাসিকে জেলা পরিষদ ভোটে বিজেপির ক্যান্ডিডেট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকসভায় দেখা যাচ্ছে আমরা প্রায় 18-20 হাজার ভোটে এগিয়ে আছি। হ্যাঁ, সেই জায়গা থেকে ওনারা ভীত হয়ে এই ধরনের চেষ্টা চালাচ্ছেন। ভোটার তালিকায় নাম থাকবে, এটা ইলেকশন কমিশনের মাধ্যমে হয়। তিনি জ্ঞানত যদি কোনো ধরনের ভুল করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা হওয়া প্রয়োজন আমি মনে করি। মহারাষ্ট্রে তো আগে থেকে ছিল। ও কি এখন বিজেপি প্রার্থী? হ্যাঁ, বিজেপি প্রার্থী। এখন ভুল হয়ে গেছে দু জায়গাতে, এখানে এখন 2 বছর হলো ভোটার করেছি। মহারাষ্ট্রের প্রার্থী, এ রাজ্যের ভোটার তালিকায় নাম। তৃণমূলের অভিযোগ এভাবেই একাধিক রাজ্যের বিধানসভায় বিজেপি পদ্ম ফুটিয়েছে, বাংলাতেও তারা একই পথে এগোতে চাইছে। যিনি নাসিকের বিজেপির ভোটের প্রার্থী, তিনি আবার পশ্চিমবঙ্গে ভোটার। এই যে মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা এই ধরনের বহু কারচুপি করেছে, অন্য রাজ্যের লোকের নাম কায়দা করে এখানকার ভোটার লিস্টে ঢুকিয়ে দিয়ে ওরা এই চক্রান্তটা করছে। তো সেগুলো সব ফাঁস হয়ে যাচ্ছে, ধরা পড়ছে। তৃণমূলে ঢুকিয়েছে হয়তো, কারণ নাম ঢোকায় কে? বিএলও ঢোকায়। বিএলও মানে কি? সে অঙ্গনারী কর্মী হবে। এই আরো ইআরও আছে, অর্থাৎ বিডিও, এসডিও আছে, এদেরকে জিজ্ঞেস করতে হবে না। নিউজ 18 বাংলা। বিজেপি নেতাকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ। ওন্দায় বিজেপি নেতার বাড়িতে যান শুভেন্দু অধিকারী। সিবিআই দাবি বিজেপি নেতার পরিবারকে সাহায্যের আশ্বাস শুভেন্দু। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেনসিক। আপনার ছেলে কি কোনো রাজনৈতিক দল করে? হ্যাঁ। কি করে? বিজেপি। তাহলে কারা লাগালো বলে মনে হয়? কারা লাগালো সেটা কি করে? পুলিশ এসেছিল? হ্যাঁ। তো আতঙ্কে আছি, একবার দেখি তো ইয়া হয়ে গেছি। ফরেনসিক দল এসেছিল, কত রাস্তা রাখছে? তারাও কিছু রাখেনি। আমরা এখন সঠিক বিচার চাই আর সিবিআই তদন্ত চাই। সিবিআই তদন্ত। যে করেছে যেমন তার কঠোর শাস্তি পাওয়া যায়। আর এই ঘটনার প্রতিবাদে আজ বাঁকুড়ার ওন্দায় মিছিল সভা করেন শুভেন্দু অধিকারী। ওন্দার পুলিশকে বলে গেলাম 26 তারিখের মধ্যে যদি গ্রেপ্তার না হয় খুঁজে দেওয়ার দায়িত্ব পুলিশের, আমাদের নয়। তাহলে 27 তারিখ তাপসকে নিয়ে গঙ্গার ওপারে যাব। যেমন অসুখ তেমন ওষুধ, কোথায় ভিটামিন দিতে হয় আর কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হয় আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী সেটা জানে।
আক্রান্ত বিএলও। এসআইআর এর শুনানি নোটিশ দিতে বেরিয়ে আক্রান্ত বিএলও। কোচবিহারের দিনহাটায় চাঞ্চল্যকর অভিযোগ। বীরভূম এবং উত্তর দিনাজপুরে আর এক ছবি। এই দুই জেলায় এসআইআর এর চাপে দুই বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলেই অভিযোগ। কোচবিহারের দিনহাটায় আক্রান্ত বিএলও। ইনি মনোয়ার হোসেন, দিনহাটার গীতালদহের বিএলও। এর বক্তব্য, শুক্রবার ইনি এসআইআর এর শুনানির নোটিশ দিতে বেরিয়েছিলেন। তখনই এর উপর হামলা হয়। মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এক ব্যক্তি। মোটামুটি সব নোটিশ দেওয়া শেষ হয়ে গেছে। আজকে আর মাত্র 5টা দেওয়া বাকি ছিল। তো ওই 5টা দিতে গিয়ে একজনকে দিয়ে 4 নম্বর দেওয়ার জন্য এক দুষ্কৃতী ছিল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। ইয়েলোর কাজ করে যদি এরকম প্রাণহানির আশঙ্কা থাকে তাইলে আমি লিখিত রিজিয়ন দিয়ে দিব। বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা মোহাম্মদ শামসুল হুদা, ফুলুরের 161 নম্বর বুথের বিএলও। শুক্রবার বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান বলে দাবি। বিএলওর বক্তব্য, এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ। নোটিশ দেওয়া এবং তাদের পেপারস নেওয়া এবং তাদেরকে হিয়ারিংয়ে ডাকা, হিয়ারিংয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে প্রচুর প্রেসার ছিল। আমি আর পারছি না, রাত জায়গায় এবং খাওয়াটা ঠিক মতো হচ্ছিল না এবং প্রচুর প্রেসার, কাজের প্রেসার, এত প্রেসার যে আমরা নিতে পারছি না। মানসিকভাবে একদম বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। সেই কারণে আমার শরীর অসুস্থ। এর আগে আমি বলেছিলাম যে আমি রিজাইন করতে চাই। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার চোপড়ায় এসআইআর এর কাজের চাপে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। এসআইআর সংক্রান্ত যে চাপ, তার জন্য আমি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাই। আমাকে এক্ষেত্রে বিডিও অফিস থেকেও সহযোগিতা করেছে, আমার কলিগরাও সহযোগিতা করেছে, কিন্তু অসুস্থতা কাটিয়ে উঠতে আমি পারছি না। নিউজ 18 বাংলা। হিয়ারিং হয়রানি অব্যাহত। ছেলেকে শুনানি নোটিশ, আতঙ্কে মৃত্যু বাবার। চাঞ্চল্যকর অভিযোগ কোচবিহারের মাথাভাঙায়। শুনানি হয়রানির অভিযোগ চন্দ্রকোনা এবং খড়দায়। হয়রানির অভিযোগে শনিবার বর্ধমানে বিক্ষোভ। কোচবিহারের মাথাভাঙা, এখানকার বাসিন্দা রহমান বাস্তাদার। শনিবার তার মৃত্যু হয়। পরিবারের দাবি, বৃদ্ধের এক ছেলের নামে এসআইআর এর নোটিশ আসে। সেটা আনতে এদিন বিএলওর বাড়ি যান বছর 62 রহমান। সেখানে আতঙ্কে হার্ট অ্যাটাক বলে দাবি। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। আমিনুল, এটাই ভুল। আর ওর নাম আছে আমিনুল বস্তাদার, আর ওখানে আছে আমিনুল বস্তাদার। এই জন্য সমস্যা। এই বাবা 2 দিন ধরে টেনশন করে। আজকে সকালবেলা আমাকে না বললে সাইকেল নিয়ে বিলের বাড়িতে গেছে। যাওয়ার পরে উনি যখন বলছে যে হ্যাঁ আপনার 16 সেটের নামে নোটিশ আসছে, ওই তখনই টেবিলে মাথায় দিয়ে ব্রেন স্ট্রোক করে চলে গেল দুনিয়া। হ্যাঁ, এসআইআর আতঙ্কে 2-3 দিন ধরে টেনশন করতেছে আমার বাবা। কি নাম? আমিনা গাজী। আপনার বয়স কত? 100 বছর। ইনি আমিনা গাজী, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা। বয়স 100 ছুঁই। শনিবার তাকে শুনানিতে ডাকা হয়, কিন্তু তিনি যাননি। পরিবারের দাবি, বৃদ্ধার কোমর ভাঙা, পা ভাঙা, শুনানিতে নিয়ে যাওয়া সম্ভব নয়। এনার কোমর ভাঙা, পা ভাঙা, এনাকে নিয়ে কি করে আমি হিয়ারিংয়ে যাব, তাই প্রশাসনের কাছে আমার আবেদন যে এনার বাড়িতে এসে হিয়ারিংটা করে যান। কেউ অসুস্থ, কেউ ঠিকমতো হাঁটতে পারেন না, তাদেরও শুনানিতে ডাকা হয়েছে। এই নিয়ে উত্তর 24 পরগনার খড়দায় ক্ষোভ। 80 বছর 85 বছর বয়স্ক যারা, তারা আসতে পারে না, তাদের আমাদের গাড়ি করে নিয়ে এখানে হিয়ারিং করাতে হচ্ছে। বাড়িতে নোটিশটাই গেছে, বলছে বাড়িতে হিয়ারিং হবে না, সেন্টারে যেতে হবে। এটা হচ্ছে কি বিএলও বলছে। যে অসুবিধা সে তো জানাতে হবে। তারা অসুস্থ রয়েছে, হাঁটতে চলতে পারে না, 75 প্লাস তাদের বয়স। সেটা কে বলেছে দেখুন, আমি বলিনি, আমি সেরকম কথা বলিনি। কে অসুস্থ কে সুস্থ সে তো জানি না। কারো যদি অসুস্থ থাকে, হসপিটালে থাকে, তারটা চিন্তা করবে নিশ্চয়ই। এসআইআর এর নামে হয়রানি, এই অভিযোগে শনিবার বর্ধমান স্টেশনে বিক্ষোভ দেখানো হয়।
এদিন বিক্ষোভ দেখানো হয় পূর্ব বর্ধমানের আউশ গ্রামে, বর্ধমান বোলপুর জাতীয় সড়ক অবরোধ করে। দেখে দেখে বৈধ ভোটারদেরকে অল্প সামান্য কিছু ত্রুটির কারণে 22 কিলোমিটার 20 কিলোমিটার দূরে তাদেরকে হিয়ারিং এ ডাকছে। আমাদের দাবি বৈধ যারা ভোটার বৈধ তাদেরকে কেন হেনস্থা করা হবে। নিউজ 18 বাংলা। শুনানি কেন্দ্রে দুই তৃণমূল নেতার তর্কাতর্কি, দুই তৃণমূল নেতার ঝগড়া গালাগালি, একে অপরকে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দিলেন। হিয়ারিং এ হয়রানি ঘিরে দুই নেতার ঝামেলা। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল মালদার রতুয়া 1 নম্বর ব্লকের। রতুয়া 2 থেকে এসে রতুয়া 1-এ মানুষকে উল্টাপাল্টা বুঝিয়ে যে এত লেট কেন হচ্ছে, চলো সবাই মিলে ভিতরে ঢুকে ভাঙচুর করি। তখন আমরা যখন ওখানে মানুষ উত্তেজিত করে দিয়েছিল, অনেকটা লোক ভিতরে ঢুকে গেছে, তখন আমরা ওকে বললাম যে আপনি রতুয়া 2-কে ছেড়ে রতুয়া 1-এ কি করতে আসছেন? আপনার জায়গাতে তো এসআর চলছে, সব জায়গায় মন্তব্য বিভ্রান্তে পড়ছে। তখন উনি একটা আমাকে বাজে মন্তব্য করছিলেন, খারাপ গাল দিয়েছিলেন। ওনার উদ্দেশ্যটা তো শুনছি যে আগামী 26 নির্বাচনে নাকি উনি ক্যান্ডিডেট হওয়ার একটা নতুন মুখে এরকম একটা ব্যাপারটা আছে। সে কোনো আনপপুলার একজন মানুষ। আমি এসআইআর নিয়ে প্রতিদিন এন্টায়ার এলাকায় রতুয়া 2 মালতীপুরের বড় অংশ আমি মানুষের সঙ্গে যোগাযোগ রাখি। আমি ভিডিও সাইটকেও বলেছি যে রিসিপ্টটা তাদেরকে দেবেন, তা ওরা পাইনি, সেটা বলছিল কথা, আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। ইন দ্য মিন টাইম তার একটু অ্যালার্জি হয়েছে হঠাৎ। আমি প্রার্থী হতে চানো না চানো সেটা পরের কথা, আমি যদি সেটাই বলে তাহলে আমি হাইয়েস্ট লেভেল সমস্ত দিক থেকে ডিজার্ভ করি। উদ্দেশ্য কি ছিল তার সেটা কি বলবো, এই ডিস্টারবেন্স তো এখন চলছে, সেটা আর কি করা যায়। মিমি চক্রবর্তীকে হিয়ারিং নোটিশ, 31 জানুয়ারির মধ্যে হিয়ারিং এ ডাক, কসবা হিয়ারিং সেন্টারে ডাক মিমি চক্রবর্তীকে। 31 জানুয়ারি মিমিকে হিয়ারিং এ ডাক, কসবার হিয়ারিং সেন্টারে ডাক মিমি চক্রবর্তীকে। নারায়ণগড়ে বিক্ষোভের মুখে বিধায়ক, তৃণমূল বিধায়কের মন্তব্য ঘিরে ক্ষোভ, উন্নয়নের সংলাপ কর্মসূচিতে বিক্ষোভের মুখে বিধায়ক সূর্যকান্ত অট্ট। বিধায়ক সূর্যকান্ত অট্টকে গো ব্যাক স্লোগান, সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ বাহিনী।